পরিবারের কারণে ধর্ষিতা একটা মেয়েকে বিয়ে করতে হলো। বিয়ের দিন জানতে পারলাম মেয়েটা ধর্ষিতা। তা জানার পর মনটা খারাপ হয়ে গেল। আমার অনিচ্ছায় বিয়েটা হয়ে গেল। আজ যদি চাকরি থাকতো, তাহলে হয়তো আমার জীবনটা এমন হতো না। বিয়ে করার পর ঘরে বউ, সাথে অনেকগুলো টাকা যৌতুক হিসেবে আসলো, যার জন্য বিয়েটা করা। বিয়ের দিন বউকে সোজাসুজি বলে দিলাম, আমার থেকে বেশি কিছু পাওয়ার আশা করবেন না। পরিবারের চাপে আপনাকে বিয়ে করতে হয়েছে। আমার কোনো ইচ্ছে ছিল না। রাশেদ অনর্গল কথাগুলো বলে গেল, কিন্তু মায়া তার একটা জবাবও দিল না। মেয়েটার আরও একটা সমস্যা আছে। মেয়েটা ছোট থাকতে তার পায়ের সমস্যা দেখা দেয়। একটা পা অনেক বড়, আর একটা পা অনেক ছোট। মেয়েটা হাঁটতে অনেক কষ্ট হয়। এতদিন মেয়েটা তার বাবার পরিবারের দায়িত্বে ছিল। এখন সে নতুন ঘর, নতুন মানুষ, সবাইকে আপন করে নিতে হবে। কিন্তু রাশেদ হয়তো মেয়েটাকে আপন করে নিতে পারবে না। বিয়ের রাতে মেয়েটাকে সোজা বলে দিল, আপনি আমার সাথে এক খাটে ঘুমানোর চেষ্টা করবেন না। নিচে জায়গা আছে, বিছানা করে শুয়ে পড়েন। আচ্ছা। আর হ্যাঁ শোনেন, আমি কখনো চাই না আমার পরিবার এই ব্যাপারটা জানো। ঠিক আছে, কখনোই জানবে না। কিন্তু একটা কথা ছিল আমার। বলেন, আপনি যদি আমাকে অবহেলা করবেন, তাহলে কেন বিয়ে করলেন আমাকে? এত কিছু জানি না। শুধু জানি যে মা বাবা আমার কারণে কষ্ট না পায়, তাই আপনাকে বিয়ে করেছি। তার মধ্যে আমি একজন বেকার, আমার কিছুই করার ছিল না। তার উপর আপনার বাবা বলে দিল একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আজ থেকে কি আমাকে নিচে থাকতে হবে? নিচে থাকা শিখে যান। কারণ আপনি কখনোই আমার থেকে স্বামীর ভালোবাসা পাবেন না, এতটুকু বলতে পারি। মায়া যখন এই কথাটা শুনল, চুপ করে বিছানা থেকে শুয়ে পড়ল। শব্দবিহীন চিৎকার দিতে লাগলো মেয়েটা। গাল বেয়ে টপ টপ করে চোখের পানিগুলো পড়তে লাগলো। মেয়েটার চিৎকার হয়তো কেউ শুনতে পায়নি, তবে তার বুক চাপা কষ্ট হয়তো কিছুটা কমবে। রাত ঘনিয়ে সকাল হয়ে গেল, মেয়েটা কখনো ঘুমিয়ে পড়ল বুঝতে পারেনি। দরজায় এসে কে জানি মায়াকে ডাকতে লাগলো। তখন জলদি করে রাশেদ উঠে মেয়েটার দিকে তাকালো, দেখে মনে হচ্ছিল খুব বোকাশোকা একটা মেয়ে। মায়ের কোলে শুয়ে আছে, যার কোনো দুশ্চিন্তা নাই। এই মলিন মুখ দেখে রাশেদ আর ডাক দিতে পারল না। তখন রুমের ভেতর থেকে বলল, মা, তুমি যাও, উনি এখনো ঘুমাচ্ছে। এই কথা শুনে মা চলে গেল। যখন রাশেদ তার মাকে বলল চলে যেতে, এই শব্দ শুনতে পেয়ে মেয়েটা উঠে গেল। তাড়াহুড়ো করে মেয়েটা সব গুছিয়ে তৈরি হয়ে গেল। রাশেদ আবার এসে শুয়ে পড়ল। মেয়েটা জলদি করে রান্নাঘরে গেল, তখন সেখানে রাশেদের মা রান্না নিয়ে ব্যস্ত। মা, আপনি চলে যান, আমি দেখতেছি। আরে মায়া, তুমি এখানে? রাশেদ বলল, ঘুমাচ্ছ? না মা, আপনার ছেলের শব্দ শুনে উঠে গেছি। ভালো কথা। তো এখানে কি করছো? আপনার রান্নায় সাহায্য করতে এসেছি। এখন সাহায্য করতে হবে না, অনেক সময় আছে সাহায্য করার। ওইখানে কফি দেওয়া আছে, রাশেদকে দিয়ে আসো। ঠিক আছে মা। মায়া কফি নিয়ে রুমে ঢুকে দেখে রাশেদ ঘুমাচ্ছে। তখন মায়া ডাকলো, আপনার কফি ঠান্ডা হয়ে যাবে, একটু উঠে খেয়ে নেন। তারপরও রাশেদ উঠল না। পুনরায় বলল, ওঠেন, সকাল হয়ে গেছে। এবার রাশেদ ঠিকই উঠল, কিন্তু অনেক রাগ নিয়ে উঠেছে। তোমাকে বলেছি যে আমার থেকে দূরে থাকবে। আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তাই। রাগ নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে কফিটা নিচে ফেলে দিল। সাথে সাথে বিকট শব্দ হলো। রান্নাঘর থেকে শব্দ শুনে মা দৌড়ে আসলো আমার রুমে। কি হয়েছে রে রাশেদ? হাত থেকে কফিটা পড়ে গেছে। একটা কফি হাতে রাখতে পারছো না, আবার বড় বড় কথা। মায়া, তুমি চলে আসো। সে কফির জায়গাটা পরিষ্কার করে আসবে। মা, আপনি যান, ওনার সাথে কথা বলে আসতেছি। মা চলে গেল। মায়া দরজা বন্ধ করে দিয়ে রাশিদের কাছে ক্ষমা চেয়ে নিল। তার হাত থেকে পড়ে গেছে, আর শুধু শুধু মা আপনাকে বকা দিয়েছে। রাশেদ একটা কথার জবাবও দিল না, বরঞ্চ মায়ের দিকে রাগ নিয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগে ঘুমন্ত অবস্থায় এই মলিন মুখটার প্রশংসা করেছে, মনে মনে তা এখন রাশেদের কাছে অমলিন হয়ে দাঁড়িয়েছে। রাশেদ মন খারাপ করে ওয়াশরুমে চলে গেল। মেয়েটা নিজেকে দোষী করে মেঝেটা পরিষ্কার করতে লাগলো। অন্যমনস্ক হয়ে পরিষ্কার করতেছে। হঠাৎ একটা ভাঙা কাজ হাতের ভিতরে ঢুকে গেল। মেয়েটা আহ করার শক্তিটা পেল না। কারণ যদি রান্নাঘর থেকে মা শুনে, তাহলে আবার এসে রাশেদকে বকবে। মেয়েটা কাটা হাতে পরিষ্কার করে উঠে গেল। চলে যাওয়ার পর হাত থেকে কয়েক ফোঁটা রক্ত মেঝেতে পড়ে যায়। রাশেদ 5 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে বিছানার পাশে এসে বসল। হঠাৎ মেঝের দিকে তাকিয়ে দেখল কয়েক ফোঁটা রক্ত মেঝেতে। রাশেদ দেখে কিছুটা অবাক হওয়ার পর রুম থেকে বের হয়ে মায়ার কাছে গেল। যাওয়ার পর দেখল আঙ্গুল থেকে রক্তের ফোঁটা এখনো পড়ছে। তারপর কি জানি মনে করে মায়াকে ডাক দিল, একটু এইদিকে আসেন। আমাকে ডেকেছেন?
তাড়াহুড়ো করে রাশেদ কাছে যেয়ে, আপনাকে ডেকেছি, আবার আমাকে কথা শোনানোর জন্য এমনটা শুরু করছেন। আবার কি করলাম? কি করছেন বুঝেন না? হাত কেটে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছেন যে আমার হাত কেটে গেছে। কি করব ভেবে পাচ্ছি না তাই। এতটুকু কমন সেন্স নাই? কাপড় দিয়ে বেঁধে রাখেন। আর একটা কথা, এত ঢং করার দরকার নাই। আমি আমার কাজ করব, আপনি আমার কাজে নাক গলাতে আসবেন না। জি। রাশেদ রেগে না খেয়ে ঘর থেকে বের হয়ে গেল। পেছন থেকে মা অনেকবার ডাকলো, কিন্তু একবারও ফিরে তাকানো মনে করলো না। তখন মা রাশেদের ঘরে ঢুকে দেখল মেয়েটা একটা কোনায় বসে কি জানি করছে। মা, ওইখানে কি করছো? কই কিছু না তো মা। মায়া আমাকে ক্ষমা করে দাও। কি বলছেন মা এসব? না মা, সত্যি বলতেছি। তোমাকে রাশেদ নিজের ইচ্ছায় বিয়ে করে নাই। আমাদের ইচ্ছে হয়েছে বিয়েটা। মা, আপনি একদম টেনশন করবেন না। উনি তো আমাকে খুব ভালোবাসে, আমাকে অনেক যত্ন করে। সেই জন্য তো বাড়ি থেকে বের হয়ে গেল। তোমার সাথে রাগ করে যায়নি? না মা, উনি তো আমার জন্য ওষুধ আনতে গেছে। ওষুধ কেন? একটু হাত কেটে গেছে তো, তাই। কই দেখি। তুমি এইটাকে বলো একটু কেটে গেছে? আসো আমার সাথে। মায়াকে নিয়ে গেল মার নিজের ঘরে আর বলল, মা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য ব্যান্ডেজ করার জিনিসগুলো নিয়ে আসি। মায়া এই মমতাময় ভালোবাসা দেখে একটাবার ওই কষ্টের কথাগুলো মনে করল না। মায়ের মনে যে এত ভালোবাসা সে আজ বুঝতে পারল। কারণ সে ছোট থাকতে তার মাকে হারায়, তারপর তার বাবা আরেকটা বিয়ে করে। মায়ের পুরো জীবনটায় অবহেলায় কেটেছে, বাকি জীবনটা হয়তো কোনোভাবে কাটিয়ে দেবে। রাশেদ রেগে বাড়ি থেকে বের হয়ে সোজা রাস্তা হাঁটা শুরু করলো। তখনই রিক্সা থেকে একজন ডাক দিল। রাশেদ তাকিয়ে অবাক হয়ে রইল। তুমি এখানে? তোমাকে নিতে এসেছি। হঠাৎ দেখি তুমি কোথায় জানে যাচ্ছ? কোথাও যায় না, সামনে একটু কাজ আছে। তাহলে রিকশায় ওঠো। না লাগবে না, তুমি যাও, আমি হেঁটেই যেতে পারবো। মানে কি? তোমাকে আমি বলতেছি উঠতে, আর তুমি বারণ করতেছ? কি হয়েছে তোমার? কিছু হয় নাই। আচ্ছা, রিকশায় উঠতেছি। রিকশায় বসার পাশের মেয়েটা সোহাদা। রাশেদ আর সোহাদার সম্পর্ক 3 বছর যাবৎ। গতকাল রাশেদ বিয়ে করেছে, সুহাদা এখনও জানে না। সুহাদা খুবই রাগী মেয়ে, কিন্তু রাশেদকে খুব ভালোবাসে। দুজনের রেস্টুরেন্ট চলে গেল। রেস্টুরেন্টে বসে তাদের কথোপকথন চলছে। আচ্ছা রাশেদ, চাকরির কিছু ব্যবস্থা করলা? হয়ে যাবে আগামী 1 তারিখ থেকে। আগামী 1 তারিখ হয়ে যাবে মানে? কিভাবে হবে? চাকরির জন্য এত কিছু? কি বলছো না বলছো কিছুই বুঝতেছি না। আমি একটা ইন্টারভিউ দিয়েছি, তারা বলেছে 1 তারিখে জানাবে। মায়াকে বিয়ে করেছে শুধুমাত্র চাকরির জন্য, কারণ মায়ের বাবা ওয়াদা দিয়েছে যে চাকরি দিবে। রাশেদ একই সাথে 2 নৌকায় পা দিয়ে তীর পৌঁছাতে চেষ্টা করতেছে, কিন্তু এটা হয়তো সামনে আরো ভয়ানক হয়ে দাঁড়াবে। রাশেদ খাওয়া দাওয়া করে সোহাদাকে রিকশায় উঠে রাশেদ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে এসে কলিং বেল চাপতেই মা গিয়ে দরজা খুলে দিল। খুলে দেখে রাশেদ খালি হাতে। এই তোর আসার সময় হলো? বাড়িতে কোন কাজ আছে যে সময় করে আসতে হবে? নতুন বউ বাড়িতে রেখে কেউ একা চলে যায়? আর মেয়েটার জন্য ওষুধ নিয়ে এসেছিস? ওষুধ কিসের? মেয়েটার হাত কেটে গেল। তুই বাড়ি থেকে বের হয়ে গেছিস কিসের জন্য? ওষুধের জন্য না? না। মেয়েটা বলে তুই ওষুধের জন্য বের হয়ে গেছিস, আর এখন? রাশেদ রাগ নিয়ে রুমে ঢুকবে, ঠিক তখনই দরজার ওপাশ থেকে মায়া আসতেছে। ঠিক তখনই দুজন ধাক্কা খেয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। রাশেদ নিয়ন্ত্রণ করতে পারে নাই বলে মেয়েটা কপালে রাশেদের ঠোঁটগুলো লেগে যায়। মেয়েটা নিচে পড়ে চুপ করে রইল। রাশেদ আনমনে তাকিয়ে রইল মলিন মুখটার দিকে। রাশেদ আচমকা উঠে গেল, কিন্তু মেয়েটাকে না উঠে বরঞ্চ দরজাটা বন্ধ করে দিল। মেয়েটা যখন উঠল, রাশেদ সামনে গিয়ে বলল, কতবার বলেছি যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না? আপনি কেন মায়ের কাছে বলেছেন যে আপনার জন্য ওষুধ আনতে বাহিরে গিয়েছি? মা আপনাকে বকবে, তাই বললাম আমার জন্য গেছে। দেখেন, আর একবার বলে দিই, আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না প্লিজ। আর আমি আপনাকে আপন করে নিতে পারবো না। রাশেদ বলে চলে গেল ছাদে। রাশেদ তার রাগ অভিমান দমকা হওয়ায় লুকানোর চেষ্টা কিন্তু পারে না। ঠিক তখনই রাশেদ আকাশের দিকে তাকিয়ে দেখল আকাশ মেঘলা হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। রাশেদ তাড়াহুড়ো করে নিচে নেমে এলো। রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানার এক কোণায় বসে পড়ল। মায়া রাশেদ তাকিয়ে বুঝতে পারল কোনো কারণে ভয় পাচ্ছে রাশেদ। আকাশে বিজলি চমকায় রাশেদ ততই ভয় পাচ্ছে। তখন রাশেদ ভয় ভয় কণ্ঠে বলল, আপনি একটু এখানে এসে বসেন।
মায়া রাশেদের সাথে বসলো। তখনই আকাশ জোরে শব্দ করলো। রাশেদ ভয়ে মেয়েটাকে জড়িয়ে ধরল, শক্তভাবে জড়িয়ে ধরল, ছোট বাচ্চার মতো। মায়া তা দেখে রাশেদকে আরো পছন্দ করে ফেলল। মায়া আনমনে রাশেদের দিকে তাকিয়ে রইল। রাশেদ বারবার জড়িয়ে ধরছে মায়াকে ভয়ে। মায়া ওপরের দিক তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলল, লাভ ইউ আল্লাহ। মায়া যখন বসে রইল, রাশেদ তখন ভয়ে ঘুমানোর চেষ্টা করতেছে। তখন রাশেদ বলল, প্লিজ আপনি আজ এখানে বসে থাকেন, আমি একটু ঘুমাতে চাই। মায়া মাথা নেড়ে জবাব দিল, ঠিক আছে। রাশেদ ঘুমিয়ে গেল। মায়া রাশেদের দিকে তাকিয়ে রইল, হাতের আঙ্গুলগুলো রাশেদের চুলগুলো ছুঁয়ে দিচ্ছে। ঠিক তখনই মায়া দেখল রাশেদের মোবাইলে কল আসছে। যখন দেখল যে মোবাইলে ভেসে উঠেছে লাভ ইউ জান, তা দেখে মায়া স্তব্ধ হয়ে গেল। আপনার প্রেমিকা গতকাল রাতে কল দিয়েছে। রাশেদ তার স্ত্রীর থেকে এই কথা শুনে থতমত খেয়ে যায়। কিছুক্ষণ স্তব্ধ থেকে রাগী স্বরে জবাব দিল, আপনাকে বলেছি আমার মোবাইল ধরতে? আমি তো মোবাইল ধরি নাই। আপনি যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন ওই কলটা আসে। বুঝেছি। গতকাল আকাশ বিজলি চমকানোর কারণে আমি একটু ভয় পেয়েছিলাম। আপনার সাথে একটু ভালোভাবে কথা বলেছি, সেইটা ভেবে আমার কাছে আসার চিন্তাও করবেন না। মায়া চুপ করে রুম থেকে বের হয়ে গেল। মায়ার চোখে টলমল করছে জলে। রাশেদ মোবাইল হাতে নিয়ে সুহাদাকে কল দিল। কল দেওয়ার সাথে সাথেই ওই পাশ থেকে, গতকাল রাত্রে তোমাকে কল দিছি, কোথায় ছিলা? বাড়িতে ছিলাম, মোবাইল সাইলেন্ট করা ছিল। ঠিক আছে, আমি তোমাদের বাড়িতে আসতেছি, তুমি রেডি হও, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। এই না না। কি না না? রাশেদ ভীতু স্বরে বলল, তোমার আসতে হবে না, আমি তৈরি হয়ে রেস্টুরেন্টে চলে এসেছি। এত সকাল সকাল রেস্টুরেন্ট কি করো? নাস্তা করতে এসেছি। আন্টি কি নাস্তা করে না? আমার শরীরটা তেমন ভালো না, তাই। তাহলে আমি কয়েকদিন তোমাদের বাসায় এসে সাহায্য করি আন্টিকে। আরে বললাম তো লাগবে না, বাড়িতে বউ আছে। রাশেদ, তোমার কি হয়েছে? এইভাবে কেন কথা বলতেছ? কিছুই হয় নাই। তুমি না বললে কোথায় যাবা, জলদি আসো। ঠিক আছে। রাশেদ ফোনটা রেখে এক গ্লাস পানি খেয়ে বের হয়ে পড়ল। মায়া কতবার করে বলল খাবারটা খেয়ে যান, কিন্তু তার একটা কথার জবাব দেওয়ার সময়টুকু তার কাছে ছিল না। মায়া মন খারাপ করে ঘরের কোনায় বসে থাকা ছাড়া আর কিছু করার নেই। রাশেদ বের হয়ে যাওয়ার পর মায়ার বাবা আসে। কলিং বেল বাজাতে মায়া মনে করলো হয়তো রাশেদ এসেছে। দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলে দেখে বাবা এসেছে। মায়ার মুখে কৃত্রিম একটা হাসি বিরাজ করে। এতটা সুন্দর দেখাচ্ছিল হাসির জন্য, কিন্তু মায়ের কপালটা খারাপ, এত সুন্দর হাসি হয়তো রাশেদকে দেখানোর সৌভাগ্য হয় নাই। বাবা এসেছে দেখে অনেকটা কষ্ট দূর হয়ে যায় মায়ার। রাশেদের আম্মু যখন দেখলো বেয়াই সাহেব এসেছে তা দেখে একটু বিচলিত হয়ে যায়, কারণ তার ছেলে যে বাসায় নেই। যদি মায়া বলে দেয় তার বাবাকে যে রাশেদ তাকে কষ্ট দেয়। রাশেদের আম্মু বেয়াই নিকট গিয়ে, বেয়াই সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়েকে দেখে আরো ভালো হয়ে গেছি। আপনি কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহ ভালো রাখছে। জামাই বাবাজি কোথায়? দেখি না যে। মায়া ভিজে স্বরে বলল, বাবা, ওনার তো অনেক কাজ, হয়তো সেটাই করতে গিয়েছে। জামাই বাবাজির আবার কিসের কাজ? এখন তো চাকরিতে যোগদান করে নাই। বাবা, তুমিও না কিছুই বোঝো না। ওনার বন্ধু বান্ধব আছে, তাদেরকে দাওয়াত দিবে বাসায় আসার জন্য। হুটহাট করে বিয়েটা হয়ে গেছে, কেউ তো জানেই না। ও ঠিক। তখনই রাশিদার আম্মু রাশিদকে কল দিচ্ছে, অথচ কল উঠানোর কোনো নামও নাই। কোনো কিছু ভেবে না পেয়ে মায়াকে ডাকলো। মায়ার হাত জোর করে বলল, মা, তুমি আজকে তোমার বাবার থেকে অনেক কথা লুকিয়েছ। তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর একটা সাহায্য করবা প্লিজ? মা, কি বলছেন এইসব? এইটা আমার দায়িত্ব। আপনি আমার মায়ের মতো, আমি আপনার মেয়ে। আপনি অনুরোধ করবেন না, শুধু আদেশ দিবেন। মায়ের কথা শুনে মায়ের চোখে টলমল করছে চোখের পানি। মায়া কাপড়ের আঁচল দিয়ে মায়ের চোখের পানি মুছে দেয়। মা, বলেন কি করতে হবে? তুমি একটু রাশিদকে কল দিয়ে দেখো। আচ্ছা, আপনি চিন্তা করবেন না। মায়া তার রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে ভয়ে ভয়ে কলটা দিল। রাশিদ অপরিচিত নাম্বার দেখে কল পেয়ে কলটা উঠিয়ে, হ্যালো, কে? আমি। আমি কে? মায়া। মায়া কে? মানে আমি আপনার স্ত্রী। ও, সরি, আমি চিনতে পারিনি, কারণ আপনার নাম আমি জানি না। আচ্ছা, কল দিয়েছেন কেন? বাবা এসেছে, আপনাকে না দেখে জিজ্ঞেস করেছে আপনি কোথায়। তো আমি কি করব? বাবা হয়তো কোনো কাজে এসেছে।
আপনার চাকরির ব্যাপারে কিছু বলার জন্য। আপনি সামনে থাকলে ভালো হতো। আচ্ছা দেখি, জলদি আসার চেষ্টা করব। মায়া কলগেটে মায়ের কাছে গেলেন মুখের মধ্যে উৎফুল্ল একটা হাসি নিয়ে। মায়ার হাসির কারণ হচ্ছে রাশেদ। রাশেদ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কথা তো বলেছে মায়ের সাথে, তাতে মেয়েটার মুখে হাজার রকমের আনন্দ বিরাজ করছে। মায়ার একটা ইচ্ছে, সারাদিনে দুবার কথা বলুক, সেইটা হোক রাগে স্বরে। ভালোবাসার সুবাস খুঁজে পাওয়ার দায়িত্বটা না হয় আমার। মা রান্নাঘরে রান্না করছে তখন মায়া গিয়ে, মা, উনি আমার সাথে কথা বলেছে, উনি বলেছে আসবে একটু পর। সত্যি? মাথা নিচু করে লজ্জা স্বরে, জি মা। মা দেখবা, একদিন রাশি তোমাকে অনেক ভালোবাসবে। আর না বেশি কোথায় যাবে, এমন একটা মিষ্টি মেয়ে। মায়া মাথায় নিচু করে মুচকে একটা হাসি দিয়ে বাবার কাছে চলে গেল। বাবা একা একা বসে আছে। গিয়ে তারা দুজন গল্প করা শুরু করলো। বাবা মেয়েটাকে কাছে পেয়ে কপাল একটা চুমু দিয়ে বলল, মা একটা কথা বলি। জি বাবা। তোর এখানে কোনো সমস্যা হয়? বাবা আমাকে দেখে কি তা মনে হয়? দেখো, আমি কতটা হাসি খুশি ভাবে আছি। মা, আমি সবসময় দোয়া করি সারা জীবন এইভাবে হাসি খুশি জানি থাকতে পারিস। হঠাৎ কলিং বেলের শব্দ মায়ের কানে ভেসে আসে। মায়া তা শুনে জলদি করে বাবাকে ছেড়ে দরজার সামনে যাই, হয়তো রাশেদ এসেছে। দরজা খুলে দেখে একটা ছেলে। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? মায়া, এ বাড়িতে আপনি? আন্টি কোথায়? মা রান্নাঘরে। কি বললেন? বলছি মা রান্নাঘরে রান্না করে। আপনি রুমে আসেন, আমি মাকে ডেকে দিচ্ছি। ছেলেটা রুমে এসে বসলো। মায়া মাকে ডেকে নিয়ে এলো। মা দেখে বলল, কি রে সৃজন, তুই হঠাৎ? আন্টি, এইটা কিন্তু ঠিক না। কি? রাশিদও কখনো বলল না, আর আপনিও তো কখনো বললেন না। আমাদের ছোট বোন আছে, কিভাবে বলবো তোমাদের? ছোট বোন তো কিছুদিন হয়েছে তোমাদের বোন হয়েছে। কি বললেন আন্টি? সব মাথার উপর দিয়ে গেল। এটা রাশিদের স্ত্রী। কি? উনি আমাদের ভাবি? হুম। মাশাল্লাহ, ভাবি কত সুন্দর। কিন্তু এটা বেমানি হয়ে গেল। রাশেদ বলে নাই, আপনি তো বলতে পারতেন। বাবা, হঠাৎ করে সবকিছু হয়ে গেছে, সবাইকে একদিন দাওয়াত দিব। আচ্ছা আন্টি, আমি তাহলে যাই, পরে কথা হবে। সৃজন চলে যাওয়ার পর দরজা বন্ধ করে দিয়ে মায়া সোজা রান্নাঘরে চলে গেল মাকে সাহায্য করার জন্য। সৃজন রুম থেকে বের হয়ে পথে তার পরিচিত যাকে পাচ্ছে, তাকে বলে যাচ্ছে রাশেদ বিয়ে করেছে। অন্যদিক দিয়ে রাশেদ আর সুহাদার রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে। রাশেদ সকালের কথা মনে করে বলল, সকালে কি জানি বললে, কোথায় নিয়ে যাবে? আজকে বাবার সাথে পরিচয় করাবো তোমাকে। হঠাৎ? বাবাকে অনেক আগেই বলে রেখেছি, কিন্তু আজকে দেখা করতে পারবো না। কেন? বাড়িতে অনেক কাজ আছে, আমাকে একটু পর চলে যেতে হবে। বাবাকে আমি কি বলবো? কিছু একটা বলে দিও প্লিজ। হঠাৎ সৃজন দেখল রাশেদ রেস্টুরেন্টে বসা। রেস্টুরেন্টে ঢুকে, কি রে শালা, তুই তো লুকানোর জন্য ওস্তাদ হয়ে গেলি। সুহাদা অবাক হয়ে তাকিয়ে রইল সৃজনের দিকে। তারা সবাই ক্লাসমেট, সৃজনকে সুহাদা আগে থেকেই চিনে। সৃজনের কথা আগামাথা কিছু বোঝে না বিধায় সুহাদা বলল, কি রে, কি লুকিয়েছে? তুই জানোস না? না। তুই বেস্ট ফ্রেন্ড তোকে বলে নাই? তাহলে সেখানে তো আমরা কিছুই না। রাশেদ আর সুহাদা যে সম্পর্কে আছে সেইটা কেউই জানতো না তাদের বন্ধুদের মধ্যে। সবাই জানে তারা খুব ভালো বন্ধু। তাই সৃজন বন্ধু মনে করে বলল, শালাই তো কাজের কাজটা করে ফেলেছে। কি করেছে? ঘরে তো সুন্দর একটা বউ নিয়ে এসেছে, আর আমাদেরকে জানানো মনে করে নাই। এই কথা শুনে রাশেদ বসা থেকে দাঁড়িয়ে যায়। রাশেদ ভেবেছিল হয়তো সৃজন অন্য কিছু বলবে, কিন্তু সৃজন জানল কি করে? সুহাদার রাশেদের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে রাগী স্বরে, রাশেদ, সৃজন যা বলছে তা কি সত্যি? আমার ইচ্ছে হয় না বিয়েটা কিছুদিন যাওয়ার পর ওরে ডিভোর্স দিয়ে দেব। আমি ঠিকমতো ওর নাম জানি। কথাটা শেষ করতে না করতেই ঠাস। পুরো রেস্টুরেন্ট সবগুলো মানুষ তাকিয়েছে রাশেদের দিকে। রাশেদ বারবার সুহাদাকে বলল, আমি ওরে ডিভোর্স দিয়ে দেব, প্লিজ। আমাকে ভুল ভেবো না, বিশ্বাস করো। এটা বলার পর আবার একটা দিল গালে, তুই আর কখন আমাকে কল দিবি না। সুহাদা, সুহাদা। রেস্টুরেন্ট থেকে সোজা বের হয়ে গেল। সৃজন চুপ করে দাঁড়িয়ে বলল, বন্ধু, আমি জানতাম না তোরা দুজন সম্পর্কে আছিস। সমস্যা নাই, এটা হওয়ার বাকি ছিল। আজ না কাল সুহাদা জানতে পারত। পুরো রেস্টুরেন্ট ভেতরে অনেকগুলো মানুষের সামনে সুহাদা রাশেদকে থাপ্পড় দিল। সুহাদা থাপ্পড় দিয়ে সাথে সাথে বের হয়ে গেল। রাশেদ মাথা নিচু করে রেস্টুরেন্ট থেকে চলে আসলো। রাশেদকে দেখে মনে হচ্ছিল সে খুব রেগে আছে, হয়তো বাসায় গিয়ে কিছু একটা করবে। রাশেদ বাসার উদ্দেশ্যে পাটা বাড়াবে ঠিক তখনই একটা গাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তায় লুটিয়ে পড়ে।
আশেপাশে অনেক মানুষ ভিড় জমিয়ে ফেলে। কয়েকজন মোবাইল হাতে নিয়ে সরাসরি ফেসবুকে চলে গেল, অথচ রাশেদকে কেউ বাঁচানোর চেষ্টাটুকু করলো না। ঠিক তখন একটা ছেলে ছুটে আসে রাশেদকে নিয়ে একটা সিএনজিতে বসিয়ে হাসপাতালে চলল। ডাক্তার সাহেব, ইমার্জেন্সি, আপনি এখানে বসেন, আমরা দেখছি। ওকে। রাশেদের পকেট থেকে মোবাইলটা হাতে নিয়ে ছেলেটা কল দিল সর্বশেষ যে নাম্বারটায় কথা হয়েছে। যখনই রাশিদের মোবাইল থেকে কল আসে মায়ের কাছে, তা দেখে মায়া কৃত্রিম একটা হাসি দিয়ে বলল, কোথায় আপনি? উনি এখন হাসপাতালে আছে। ছেলেটা হাসপাতালের নাম বলে কলটা কেটে দেয়। মায়া এইটা শুনে দৌড়ে মায়ের কাছে গেল আর কাঁদো কাঁদো স্বরে বলল, মা, ওনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলো? মায়া আর রাশিদের মা রওনা দিবে ঠিক তখনই মায়ের বাবা বলল, কি হয়েছে? মায়ের মা জবাবে বলল, রাশিদের অ্যাক্সিডেন্ট হয়েছে। তারা তিনজন হাসপাতালে চলে গেল। গিয়ে দেখে রাশেদকে ইমার্জেন্সিতে রাখা হয়েছে। একটা ছেলের হাতে রাশিদের মোবাইলটা ঠিকমতো চেহারা দেখা যাচ্ছে না। ছেলেটা যখনই মাথাটা উঁচু করলো, ঠিক তখনই মায়া অবাক হয়ে তাকিয়ে রইল। মায়া যাকে দেখে স্তব্ধ হয়ে যায় সে ছেলে আর কেউ না, মায়ার এক্স। মায়া ধর্ষণের শিকার হয়েছে শুধু শিমুলের জন্য। মায়া শিমুলকে দেখে কিছুটা বিস্মিত হয়, তার চেয়ে বেশি ঘৃণা হচ্ছে তার মুখটা দেখে। কারণ সে ওই দিনের কথা কোনোদিন ভুলতে পারবে না। ডাক্তার সাহেব যখন বের হয় তখন দৌড়ে গিয়ে মায়া জিজ্ঞেস করে, উনি এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু সে এখন ঘুমাচ্ছে। ওনাকে কেউ বিরক্ত করার চেষ্টা করবেন না। ধন্যবাদ ডাক্তার সাহেব, ধন্যবাদটা আমাকে পরে দিলে হবে। ওইখানে বসে থাকা লোকটার জন্য হয়তো আজ উনি বেঁচে আছে। মায়া ডাক্তারের মুখে যখন শুনতে পারে যে শিমুলের জন্য আজ মায়ের স্বামী বেঁচে আছে, সে কাদো স্বরে শিমুলের কাছে যায়। শিমুল তা দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। ধন্যবাদ শিমুল, তুমি যদি আজ না থাকতা তাহলে হয়তো। টেনশন করো না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই পেছন থেকে রাশিদের মা শুনে শিমুলের কাছে যায় আর বলল, বাবা, তোমাকে আল্লাহ বাঁচিয়ে রাখো। তোমার মতো ভালো মানুষ আদৌ হয়তো পৃথিবীতে খুব কমই আছে। বাবা, তোমরা কি একে অপরকে চিনো? এই প্রশ্ন শুনে দুজনেই বিচলিত হয়ে যায়। শিমুল মাথাটা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। মায়া বলে উঠল, মা, ওর নাম শিমুল, সে আমার কলেজের বন্ধু। ও তাই, তাহলে তো ভালোই হলো। বাবা, একদিন সময় করে আমাদের বাসায় এসো। ঠিক আছে আন্টি। মা চলে যাওয়ার পর মায়া এক নজর তাকিয়ে রইল শিমুলের দিকে। শিমুলের মুখে কোনো জবাব নাই, চুপ করে আছে, কারণ শিমুল জানে মায়া তাকে কোনোদিন ক্ষমা করবে না। রাশেদ ঘুমাচ্ছে, যে যার মতে বসে আছে। মায়া বসে আছে শিমুলের সাথে। দুজনেই শব্দবিহীন হাজারো কথা বলে যাচ্ছে। হয়তো কারো সাহস হচ্ছে না কিভাবে শুরুটা করবে। মায়া সহ্য করতে না পেরে বলল, তুমি যদি ওই দিন সময় মতো আসতে, তাহলে হয়তো আমাকে আজ এতটা অবহেলা সহ্য করতে হতো না। মায়া, সত্যি বলছি, আমি ওই দিন এসেছিলাম কিন্তু তোমাকে দেখতে পাই নাই। তার বারবার কল দিলাম, ভাবলাম হয়তো দেরি করে আসার জন্য রাগ করে মোবাইল বন্ধ করে চলে গেছো। তুমি যদি একটু আগে আসতা, তাহলে হয়তো জানোয়ারগুলো থেকে আমি রেহাই পেতাম। সেদিন খুব একা মনে হয়েছিল যখন আমাকে গাড়িতে করে কোনো এক অপরিচিত একটা জায়গায় নিয়ে যায়। চিৎকার করার সময়টুকু পায় নাই। খুব অসহায় মনে হচ্ছিল তখন। তার আমাকে নির্যাতন করে চলে যাবে, ঠিক ওই সময় একজন বলে উঠল, ভাই, মেয়েটা বেঁচে থাকলে হয়তো আমাদের জন্য খুব খারাপ, এর চেয়ে ভালো মেরে ফেলি। এই কথাটা কান অব্দি যখন পৌঁছায়, তখন বারবার প্রত্যেক কথা মনে পড়ছিল। তাদের পা ধরে আমার জীবন ভিক্ষা চেয়েছি, তারপর তারা ওই জায়গায় আমাকে রেখে চলে যায়। সবাই হয়তো ধর্ষণের শিকার হওয়ার পর পর মরে যেতে ইচ্ছে করে, কিন্তু আমি শুধু একবার বেঁচে থাকতে চেয়েছি, শুনতে চেয়েছি সমাজের কটূক্তির কথা। কিন্তু দিন শেষে বুঝতে পারলাম, সমাজের কটূক্তি কথাও শুনে বেঁচে থাকা যায়, যদি বেঁচে থাকার আকাঙ্ক্ষা থাকে। আমি আমার জন্য বাঁচতে চেয়েছি, সমাজের জন্য নয়। পৃথিবীটা অনেক বড়, মানুষ চাইলে অনেক জায়গা, অনেকভাবে জীবনযাপন করতে পারে, যদি তার ভেতরে বেঁচে থাকার আকাঙ্ক্ষা থাকে। আজকে আমি স্বামীর কাছে অবহেলিত। যেদিন আমি স্বামীর কাছে ভালোবাসা পাবো, সেদিন সমাজের হাজারো মানুষের কথা কানে নেওয়ার সময়টুকু থাকবে না আমার। এই অবহেলিত শব্দটা আমরা নিজেরাই গড়াই, চাইলে মুছে ফেলতে পারি। শুধু তার জন্য মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। মায়া, তুমি হয়তো আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। আমি সত্যি খুব লজ্জিত। শিমুল, তোমার জন্য আমি সবসময় অপেক্ষা করতাম, এইটা সত্য। কিন্তু তুমি আমাকে উপেক্ষা করতা। কে বলেছে আমি তোমাকে ক্ষমা করব না? আমি মন থেকে তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ তুমি আমার এই মনে ঘৃণাকারী একজন মানুষ ছিলা।
কিন্তু এখন এই মনে আমার স্বামী থাকে। আজ তুমি তাকে বাঁচিয়ে আমার ভালোবাসাকে রক্ষা করলে। তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। সত্যি বলতেছ? হুম। শিমুল কৃত্রিম একটা হাসি দিয়ে মুখ সরিয়ে নেয়। শিমুলের একটা জরুরি কাজ থাকাতে জলদি করে চলে গেল, যাওয়ার আগে বলে গেল, ইনশাল্লাহ আবার দেখা হবে। মায়া তার স্বামীর সাথে দেখা করতে চলে যায়। মায়া রাশেদের পাশে বসে যখন রাশেদের ঘুম থেকে জাগলো, মায়া জলদি করে খাবারগুলো ওষুধগুলো নিয়ে পাশে আসে। খাবারগুলো হাতে নিয়ে রাশেদকে খাওয়াতে যাবে। কি হচ্ছে এটা? আপনি অসুস্থ। ডাক্তার সাহেব বলেছে সময় মতো করে ওষুধগুলো খেতে হবে। তার আগে হালকা কিছু খেয়ে নিতে। আপনি আমার সামনে থেকে যান। আপনার জন্য আজ আমার এই অবস্থা। মায়ের মুখের হাসিটা ক্ষণিকের জন্য লুকিয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল স্বামীর দিকে। মায়া এত ভালোবাসার চেষ্টা করছে, অথচ রাশেদ এই অবস্থার জন্য দায়ী করছে মায়াকে। মায়া জবাবে বলল, আমি তো আপনাকে শুধু বলেছি বাড়িতে আসার জন্য, কিন্তু আপনি আমাদের বাড়িতে আসার পর থেকে আমি ঠিকমতো শ্বাস নিতে পারছি না। এক কথায় আপনাকে আমার সহ্য হয় না। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে চলবো। এখন হালকা কিছু খেয়ে নেন প্লিজ। আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। আর হ্যাঁ, আপনাকে আমি লাস্ট বার বলে দিচ্ছি, আমি সুহাদাকে ভালোবাসি, সুহাদাকেই বিয়ে করব। মায়া মাথা নিচু করে চুপ করে রইল। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বাকশক্তি হয়তো হারিয়ে ফেলে স্তব্ধ থেকে অনেকক্ষণ পর জবাবে বলল, আপনি সুহাদাকে ভালোবাসেন, সমস্যা নাই। আমি না হয় বাড়ি থেকে চলে যাব, আপনি আগে সুস্থ হয়ে যান। রাশেদ মায়ের মুখ থেকে যখন এই কথা শুনল, অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা এই কথা বলে চুপ করে রইল। খাবারটা হাতে নিয়ে রাশেদকে দিল। মায়া চলে আসলো। তার কিছুক্ষণ পরে সৃজন খবর পেয়ে রাশেদের সাথে দেখা করতে চলে আসে। সৃজন এসে যখন দেখে রাশেদ একটা হাত একটা পা পঙ্গু হয়ে যায়, সে আর সহ্য করতে না পেরে কেঁদে দিল। সৃজনকে দেখে রাশেদ কৃত্রিম একটা হাসি দিয়ে বলল, তুই এসেছিস, ভালো হয়েছে। সুহাদার কি খবর? মেয়েটা হয়তো রাগ করে চলে গেছে। আমাকে হয়তো অনেকবার কল দিয়েছে, কিন্তু আমার মোবাইল তো আর আমার পাশে ছিল না, তাই কলটা উঠাতে পারি নাই। তুই এখনো সুহাদা নাকি পড়ে আছিস? এত সুন্দর একটা বউ থাকতে তুই বারবার সুহাদা সুহাদা করছিস। তোর একটুও খারাপ লাগে না? না, লাগে না। কারণ আমি ওনাকে ভালোবাসি না। ভালোবাসতে হয় না, সেটা ধীরে ধীরে হয়ে যায়। তুই চেষ্টা কর। কি আবোল তাবোল বলছিস? সুহাদাকে ছেড়ে আমি কাউকে ভালোবাসতে পারবো না। সুহাদা তো আর তোকে ভালোবাসে না। মেজাজ খারাপ করিস না অযথা কথা বলে। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার মোবাইল দিয়ে কল দে সুহাদাকে। সৃজন থেকে মোবাইলটা নিয়ে সুহাদাকে কল দিতেই, সুহাদা, কে রে সৃজন, তোরে কতবার বলছি ওই বেইমানের জন্য তুই আমাকে কল দিবি না। আর একবার কল দিলে খুব খারাপ হবে। আমি রাশেদ। তুমি আমাকে কল দিয়েছো কেন? ওই নাম্বার ব্লক করে দেওয়াতে সৃজন নাম্বার দিয়ে কল দিছো। ওকে ফাইন, আমার সিম পরিবর্তন করে ফেলবো। তখন কিভাবে কল দিবা দেখব। একবার আমার কথাটা শোনো। তোমার অযথা কথা শোনার টাইম আমার নাই। আমি মায়াকে ডিভোর্স দিয়ে দেব, যদি তুমি রাজি থাকো। ও, পরে আবার আমাকে ডিভোর্স দিয়ে অন্যকে বিয়ে করবি? এই হচ্ছে তোদের ছেলেদের স্বভাব। কলটা কেটে দেয় সাথে সাথেই সৃজন নাম্বার ব্লক লিস্ট ফেলে দেয়। রাশেদ বারবার কল দেয়, অথচ কল ওঠানোর কোনো নাম নিচ্ছে না। অন্যদিক দিয়ে মায়া বাহির থেকে সব শুনতে পায়। চোখগুলো লাল হয়েছে, পানিতে টলমল করছে। এত ভালোবাসার পর যখন কারো কাছে এভাবে অবহেলিত হতে হয়, সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা হচ্ছে কাউকে ভালোবেসে তার প্রতিদান হিসেবে অবহেলিত হওয়া। মায়ের মোবাইল হঠাৎ একটা কল আসে তার বান্ধবীর। তুই এটা কি এসএমএস পাঠাইলি? যা লিখেছি তা সত্য। মায়া তার বান্ধবীকে এসএমএস দিয়ে বলল, আমার একটা ডিভোর্সনামা পেপার দরকার। মায়ের বান্ধবী এসএমএস পেয়ে সাথে সাথে মায়াকে কল দিল। হঠাৎ করে এই সিদ্ধান্ত? উনি আমাকে পছন্দ করে না। আমাকে দেখলে ওনার শ্বাস বন্ধ হয়ে যায়। উনি আমাকে সহ্য করতে পারে না। উনি চায় আমি অবহেলার শিকার হয়ে ওনাকে ডিভোর্স দিয়ে দেই। ওনার চাওয়া হচ্ছে আমার জন্য অনেক বড় দায়িত্ব। হয়তো ওনার কাছ থেকে দূরে থাকলে আমার কষ্ট হবে, তবে এইটুকু ভেবে ভালো লাগবে যে ওনার এখন শ্বাস নিতে কষ্ট হয় না। তারপরও একটু ভেবে দেখ, ভেবে হয়তো ওনাকে সুখে রাখতে পারবো না, তবে এইটুকু জানি আমি ছাড়া উনি অনেক সুখেই থাকবে। ঠিক আছে, তোর যা মনে হয়। তুই 2 দিনের মধ্যে তৈরি করে দিস। ওকে। মায়ার বান্ধবী উকিল বিদায় সে তার বান্ধবীকে এই গোপন কথাটা বলে দিল। মায়া কান থেকে মোবাইলটা নামিয়ে পেছন ফিরতেই মায়ের বাবা দাঁড়িয়ে আছে। মায়া একটা চিৎকার দিয়ে বাবাকে জড়িয়ে ধরল।
বাবা, আমি তো খারাপ মেয়ে। আমি আদৌ কেন বেঁচে আছি? আমার উচিত ছিল সেই দিনই মরে যাওয়া। এমন কথা বলে না মা। বাবা, আজ বুঝতে পারছি পৃথিবীতে অবহেলা কষ্ট সহ্য করা যায় না। যাকে হাজার গুণ ভালোবাসার পর তার প্রতিদানে শুধু অবহেলার ঘৃণা পেতে হয়, সেই জীবনে বেঁচে থাকা মানে কাঠপুতুল হয়ে বেঁচে থাকা। মা, এসব নিয়ে একদম টেনশন করিস না। ওপরওয়ালা যা করার ভালোর জন্যই করে। তুই ধৈর্য ধর। হয়তো আল্লাহ তোর জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছে। সৃজন দেখলেও ভাবি তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে। সৃজনকে দেখে মায়া সাথে সাথে স্বাভাবিক হয়ে গেল। ভাইয়া চলে যাচ্ছেন? না, একটু এদিকে আসেন, আপনার সাথে কথা আছে। মায়া বাবাকে পাশ কাটিয়ে সৃজন কি জানি বলবে তা শুনতে যায়। দেখেন ভাবি, আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুই হলো না। ভাবি কিছু মনে করবেন না। আপনাকে একটা কথা বলি, এই রাশেদকে অনেক কাঁদতে হবে যখন আপনার মতো এমন একটা মিষ্টি মেয়ে হারাবে। ভাইয়া, তকদির বলে কথা আছে। যদি তাকদিরে আমার ভালো কিছু থাকে, তাহলে অবশ্যই ভালো হবে। ওনার অবহেলা আমার চোখে ভালোবাসা ছিল, এ ভেবে যে উনি আমার সাথে কথা বলে। কিন্তু উনি যেহেতু চায় না, তাহলে উনাকে আর কখনো বিরক্ত করব না। সুস্থ হয়ে উঠুক। ভাবি যা করবেন একটু ভেবেচিন্তে করবেন। রাশেদকে একটা শিক্ষা দেওয়া দরকার, আর সেইটা আমি আপনার কাছ থেকে আশা করি। এই বলে সৃজন চলে গেল। মায়া সৃজন চলে যাওয়ার পেছন থেকে দেখছে আর ভাবছে, উনি আমাকে অল্প দিনে চিনল, আমাকে নিয়ে এত ভাবলো, আর আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না। কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মুছে নিল। রাশেদের কেবিনে গিয়ে দেখে রাশেদ চুপ করে মুখ ঘুরে আছে। মায়া গিয়ে বলল, আপনার শরীরটা এখন কেমন? রাশেদ মুখ ফেরানোর সাথে সাথেই মায়া নজরবন্দি করলো, দেখল রাশেদের চোখে পানি টলমল করছে। রাশেদ চুপ করে জবাবে বলল, এখন মোটামুটি ভালোই লাগছে। আপনি কিছু খাবেন? না। আপনাকে একটা কথা বলি। জি বলেন। আমি আপনাকে এত অবহেলা করি, একটুও কষ্ট হয় না আপনার? আপনি আমাকে অবহেলা করেন কিংবা ঘৃণা করেন, যখন কথা বলেন তখন আমি আমার প্রাপ্তি আমি পেয়ে যাই। কি প্রাপ্তি? আপনি আমার সাথে কথা বলেন, সেইটা আমার কাছে অনেক কিছু। এত অবহেলার পর এত স্বাভাবিক থাকেন কি করে? অভ্যেস হয়ে গেছে। কিন্তু আমি যে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। সুহাদার অবহেলা সহ্য করতে পারছি না। আমি কি তাহলে সুহাদার সাথে কথা বলবো? এই কথা শুনে রাশেদ আচমকা মায়ের দিকে তাকিয়ে রইল। তার মলিন মুখখানি দেখতে লাগলো। নিজের স্বামীর খুশির জন্য যে মেয়ে নিজের জীবিত থেকে অন্য মেয়েকে দিয়ে দেবে, সে মেয়েকে এতটা অবহেলা করা আমার ঠিক হয়নি। রাশেদ নিজেকে খুব অপরাধী মনে করছে। রাশেদ দুদিন পর সুস্থ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু আজ পাশে মায়া নেই। বাসায় গিয়ে রাশেদ পুরো বাড়ি ঘুরে দেখল মায়া নাই। রাশেদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে মাকে বলল, মায়াকে কোথাও দেখছি না। মা রাশেদের রুমে গিয়ে একটা খাম নিয়ে এসে তার হাতে দিল। রাশেদ খাম দেখে একটু বিস্মিত হলো। খাম খুলে দেখে ডিভোর্স পেপার। রাশেদের চোখ লালটা হয়ে আছে, হয়তো এই কিছুদিনে মেয়েটাকে অবহেলার নাম করে দূর থেকে ভালোবাসা নামে আখ্যায়িত করেছিল। রাশেদ তার ইনজুরিদের রওনা দিল মায়ার বাসায়। মায়ের বাসায় গিয়ে দেখে মায়া তার রুমে বসে আছে। রাশেদ আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। জলদি করে মায়ের রুমে ঢুকে গেল। মায়া রাশেদকে দেখে, আপনি এইখানে? আমি এইখানে মানে? অন্য কেউ কি আসার কথা? আপনি অসুস্থ শরীর নিয়ে? মুখটা চেপে ধরল রাশেদ। মেয়েটা তার মলিন মুখটি নিয়ে রাশেদের দিকে তাকিয়ে রইল। রাশেদ তাৎক্ষণিক বলে উঠল, প্লিজ, এভাবে তাকিয়ে থাকবেন না, কেমন জানি লাগে। আপনি আমাকে হাসপাতালে রেখে চলে আসলেন কেন? কাউকে ভালোবাসলে কি তাকে বিপদে রেখে চলে আসে? আপনার এই ভালোবাসা? কিছু বলছেন না কেন? কিছু বলেন। মায়ের মুখে চাপ দিয়ে রেখেছে, মায়া জবাবদিহি করার কোনো সুযোগ পাচ্ছে না। হঠাৎ রাশেদ হাত ছেড়ে বলল, সরি, আমি তো সেই জন্যই কথা বলেন না কেন? মায়া জবাবে বলল, আপনি আমার মুখ দেখলে নাকি শ্বাস বন্ধ হয়ে যায়, তাই চলে এসেছি। আপনি দেখি রাগ ভালোই বুঝেন। একটা কথা বলার জন্য এসেছি। কি? আপনি কি আমার তুমি হবেন? বুঝেছি, আপনি আমার উপর রেগে আছেন। এটা বলে রাশেদ চলে আসবে, পিছন থেকে মায়া বলে উঠল, যদি তুমি হয়ে যায় তখনও অবহেলা করবেন? তখন না হয় অবহেলা গ্লানি মুছে ভালোবাসার সাগর পথে চলবো দুজন। সত্যি, 100 বার সত্যি। আর কখনো তোমার সাথে খারাপ আচরণ করব না। একটু জড়িয়ে ধরবো মায়া। রাশেদের মুখে যখন মায়া নামটা শুনল, মেয়েটা নিচ থেকে শক্ত করে জড়িয়ে ধরল। হয়তো চাইলে কেউ তাদের আলাদা করতে পারবে না। ওপরওয়ালা যা চায় ভালোর জন্যই যায়। মায়ের মুখে কৃত্রিম একটা হাসি ফুটে উঠল।
দোয়া করি এভাবে বেঁচে থাকুক প্রত্যেকটি ভালোবাসা। সমাপ্ত।